আমরা হানিমুনে না গেলেও পারতাম বলো। ভাই আর বৌমনি গিয়ে প্রেম করবে, রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করবে, আর আমরা শুধু দার্শনিকদের মতো ভ্রমণ করে যাব, তাই না? সবই আমার কপাল। বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনে মগ্ন হয়ে গেল। আমি ভালোই বুঝতে পেরেছি যে ও কি বোঝাতে চাইছে, তাই আর কিছু না বলে মুচকি হাসতে হাসতে প্যাকিংয়ে মনোযোগ দিলাম। দার্শনিক হবে নাকি প্রেমিক যোগল সেটা তো গিয়েই বুঝতে পারবে মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু প্লিজ আল্লাহ, এবারের প্ল্যানটা যাতে ফ্লপ না হয়, শুধু এটুকু দেখো প্লিজ। জেনেভা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। ঘন্টাখানেকের মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। বাবা হোটেল কিপলিং মনোটেল জেনেভা বুক করেছে আমাদের জন্য। সেখানে গিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধেই হয়ে গেল। আমাদের আর আপিদের রুমটা পাশাপাশি। হোটেলে গিয়ে চাবি কালেক্ট করার পর ইফাজ ভাইয়া বলল, এখন হালকা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে একেবারে উপরে যাই। এস করে একেবারে ডিনার রুমে অর্ডার কেটে নেব। সেটাই বেটার হবে। এমনিতে টায়ার্ড সবাই, আর বেড়ানোর সময় বা পরিস্থিতি কিছুই নেই। তো সবাই মিলে হালকা পাতলা কিছু খেয়ে একেবারে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি চেঞ্জ না করে শুয়ে পড়লাম। এতটাই টায়ার্ড লাগছে। আর্জেন বিরক্ত হয়ে বলল, অনি, ফ্রেশ হয়ে তারপর শো। আমি চোখ বন্ধ করে ভাঙা কণ্ঠেই বললাম, পরে। এসেছো, এখন ফ্রেশ হওয়া পরে। ও হুট করে আমায় কোলে তুলে নিল। আমি অবাক হয়ে তাকালাম। ও আমায় সোজা ওয়াশরুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, একেবারে ফ্রেশ হয়ে তারপর এসো। আমি মুখ ফুলে তাকালাম ওর দিকে। ও সিটি বাজাতে বাজাতে চলে গেল ওয়াশরুম থেকে। ও এরপর ফ্রেশ হয়ে এলো। এরপর দুজনেই একটা ছোট ঘুম দিলাম। আর্জেনের ডাকে 10টার দিকে ঘুম থেকে উঠে দেখি খাবার চলে এসেছে। ফোন করে আপি আর ইফাজ ভাইয়ের খবর নেওয়ার পর খেয়ে নিলাম দুজনে একসাথে। একটু আগে ঘুমিয়েছি, তাই এখন তেমন ঘুম আসবে না। তাই বেলকনিতে দাঁড়িয়ে জেনেভার নজর কাড়া মনোমুগ্ধকর রাতের দৃশ্য। হোটেল রুমের বেলকনি থেকে খুব চমৎকার লাগছে দেখতে। পেছন থেকে আর্জেন আমায় জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, ভালো লাগছে? ভীষণ। কালকে শহরটা ঘুরে দেখলে আরো ভালো লাগবে। ও আমাকে ছেড়ে টুলে রেখে দেওয়া গরম কফির মগটা আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, এটা এখন আনলে? সরি, এটা কখন আনলে? ও মুচকি এসে বলল, এখনই। ঘুম তো এখন আসবে না, তাই কফি খেতে খেতে গল্প করি। এর চেয়ে বেশি কিছু তো আর আমার কপালে নেই। আমি কিছু না বলে ঠোঁট চেপে হাসলাম শুধু, কারণ ও কি মিন করছে সেটা তো বুঝতেই পারছি। আপাতত ব্যাপারটা চেপে গিয়ে কফির মগে চুমুক দিয়ে রাতের এই সৌন্দর্য দেখছি আর কালকের প্ল্যানিং করছি। সকাল সব সময় নতুন কিছু নিয়ে আসে। নতুন একটা দিন, নতুন আলো, নতুন সময়, নতুন চিন্তা। আজকের দিনটাও আমার জন্য নতুন, একদম নতুন। সূর্যের নতুন মৃদুর আলোর রোশনি মুখে এসে পড়াতে ঘুম ভেঙে গেল আমার। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে নিজেকে আর্জেনের বুকে আবিষ্কার করলাম। ওর লোমহীন উন্মুক্ত বুকে লেপ্টে শুয়ে আছি, আর ও নিজের বাহুতে আবদ্ধ করে রেখেছে আমাকে। কালকে রাতের কথা মনে আসতেই লজ্জায় কুঁকড়ে গেলাম আমি। নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার চোখ তুলে ওর দিকে তাকাই। ঘুমন্ত মুখ, এলোমেলো চুল, কত সুন্দর লাগছে ওকে। যদিও সবসময় সুন্দর লাগে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করে উঠতে নিলেই ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখেই বলল, জান পাখি, নড়ু না তো, আমার ঘুম হয়নি এখনো। আমার এমনিতেই ওর কাছে থাকতে লজ্জা লাগছে, তাই ও ওঠার আগেই উঠে পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন তো ও ছাড়ছেই না। কিন্তু ও উঠে গেলে তো আর ওর দিকে তাকাতেও পারবো না আমি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তো তো তুমি ঘুমাও, আমাকে আটকে রেখেছো কেন? ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়লে আর ঘুম আসবে না, চুপচাপ শুয়ে থাকো তো। আমি এবার মহা বিপদে পড়লাম। এই ছেলে আমাকে ছাড়ার নামও নিচ্ছে না, কিন্তু ও কেন বুঝতে পারছে না ওর কাছে থাকতে এই মুহূর্তে আমার লজ্জা লাগছে। আমি অসহায় কণ্ঠে বললাম, প্লিজ ছাড়ো, এখন বেলা হয়ে গেছে। এবারও আস্তে আস্তে চোখ খুলে তাকালো। ওর চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিলাম। ও বলল, এখন উঠে কি করবে? হ্যাঁ, সবে সকাল হয়েছে। আমি নিচের দিকে চোখ রেখে ইতস্ত কণ্ঠে বললাম, বেরোবে না আজ? হ্যাঁ বেরোবো তো, কিন্তু আরো পরে। এত তাড়াতাড়ি কি? না, ফ্রেশ হয়ে রেডি হতে সময় লাগবে তো। তুমি নিচের দিকে তাকিয়ে কথা বলছো কেন, আর তোতলাচ্ছ কেন? কই? ও এবার আমার থুতনি ধরে আমার মাথাটা উঁচু করে ধরল, কিন্তু আমি এখনো নিচের দিকে তাকিয়ে আছি। ও আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ,
এতদিন পেতে যাও তা না হয়ে বুঝতাম, কিন্তু কাল রাতের পর আমি সাথে সাথে ওর বুকে মুখ গুজে দিলাম। ও আমায় আলতো হাতে জড়িয়ে নিল। কেউ কিছু বললাম না। দীর্ঘ সময় দুজনেই চুপ করেছিলাম। বেশ অনেকটা সময় পর আদ্রিয়ান বলল, জানো, আজ এতদিন পর নিজেকে হালকা লাগছে। যেই মুহূর্তে তুমি ভালোবাসি শব্দটা বলেছ, আমার মনে হয়েছে আমি সব পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না আমার। কিন্তু তার সাথে ভয় হচ্ছে, সবকিছু পেয়েও যদি হারিয়ে ফেলি, যদি কোনো দমকা হাওয়া সব এলোমেলো করে দেয়। আমি কিছুই বললাম না, কারণ এই একই ধারণা আমার মনের মধ্যেও এসে জেঁকে বসে আছে। কিছুতেই মন থেকে বের করতে পারছি না। আজ সব ভালো হচ্ছে, দিনগুলো স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু সাথে একটা ভয়ও কাজ করছে। সবকিছু কপালে সইবে তো? হারিয়ে ফেলবো না তো সব? ও আবার বলল, ভালোবাসি জান পাখি, ভীষণ ভালোবাসি। আর যাই হোক, কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। আমি নিজেও জানি না কি করে তোমার মায়ায় নিজেকে এতটা জড়িয়ে ফেলেছি, কিন্তু এই মায়া থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। প্লিজ কখনো ছেড়ে যেও না আমায়। আমি ওর বুকে মুখ গুজে রেখেই বললাম, এসব কথা কেন বলছো? আমি কেন তোমাকে ছেড়ে যাব? আর তাছাড়া আমার সবটা জুড়েই তো শুধু তুমিই আছো। তোমাকে ছেড়ে যাবোটা কোথায়? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো, আর আমিও ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছি আর নিজের ভারাক্রান্ত মনটাকে ভালো করার চেষ্টা করছি। শাওয়ার নিয়ে দুজনে ফ্রেশ হয়ে ইফাজ ভাইয়াদের কল করে চারজনে একসাথে ব্রেকফাস্ট করতে নামলাম। ব্রেকফাস্টের সময় আজ আপি বা ইফাজ ভাইয়া কেউই আমাদের পচাতে আসেনি, কারণ কাল এদের দুজনে সজ্জিত রুম দেখেছি আমি। তাই কিছু বলতে আসলে যে ওদের লেগ পুল করতেও যে আমরা কোনো অংশে বাকি রাখবো না, সেটারও খুব ভালো করেই জানে। সকালের ব্রেকফাস্ট সেরে ঠিক করলাম মিউজিয়ামে যাব। সুইজারল্যান্ড যখন এসেই গেছি, এদেশের ইতিহাস শিল্প সম্পর্কে জানবো না সেটা কি হয়? তো চারজনেই আমাদের ভাড়া করা গাড়িতে করে গেলাম মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্ট্রিতে। আদ্রিয়ান আর ইফাজ ভাইয়া বলল এই মিউজিয়ামটা নাকি ওখানকার সবচেয়ে বড় মিউজিয়াম। ভেতরে গিয়ে আমি বেশ অবাক হলাম। এখানে 18-19 দশকের সুইজারল্যান্ডের যেসব স্থাপত্য, ঐতিহাসিক জিনিসপত্র, ঐতিহ্য, সব রকমের জিনিস সাজানো আছে। ওই সময়ের মানুষের জীবনযাপনের নমুনা, তাছাড়াও বর্তমানের সমস্ত জিনিসপত্রও আছে ওখানে। আর এসব কিছুই কখনো আদ্রিয়ান কখনো ইফাজ ভাইয়া আমাদের দেখাচ্ছে আর এক্সপ্লেন করছে। প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে মিউজিয়াম ঘুরে দেখার পর আমরা ওখান থেকে বের হলাম। এরপর লাঞ্চ করতে ম্যানোরাতে গেলাম। ওখানে লাঞ্চ করে কিছুক্ষণ পার্কে রেস্ট করলাম। এরপর জেটিআইতে গেলাম। এটা জেনেভার সবচেয়ে বিখ্যাত আর আইকনিক ল্যান্ডমার্ক। একটা দারুণ জল পাম্প থেকে তীব্র গতিতে জল বয়ে চলেছে, আর কৃত্রিম ঝর্ণাটি এই জেটের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। ভেতরে গিয়ে আমি আর আদ্রিয়ান, আপি আর ইফাজ ভাইয়া আলাদা আলাদা হয়ে গেলাম। জলে অনেকে সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটছে, মজা করছে। আমি আর আদ্রিয়ান পাশাপাশি হাঁটছি আর চারপাশটা দেখছি। জলের কলকল আওয়াজটা ভীষণ ভালো লাগছে। সত্যি এই জল জেটটা ভীষণই সুন্দর। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, ভালো লাগছে? খুব। কি সুন্দর ঝর্ণাটা, আর পাম্প থেকে ওই পানিগুলো কি সুন্দর লাগছে, কত তীব্র গতিতে ছুটছে। আদ্রিয়ান হেসে বলল, হ্যাঁ, এই জেটের প্রধান আকর্ষণই হলো এই ঝর্ণা। এটা প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার পানি 140 মিটার উচ্চতায় বের হয়ে আসে পাম্প থেকে। আমি অবাক হয়ে বললাম, এত স্পিডে? হ্যাঁ, এই জন্যই তো এত সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলাম যে পুলে এনজয় করতে থাকা কয়েকজন মেয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আমি একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালাম আদ্রিয়ানের দিকে। একটা গ্রে রঙের টি শার্ট, 3/4 প্যান্ট, টি শার্টে ঝুলিয়ে রাখা সানগ্লাস, কপালে পরে থাকা সিল্কি চুল, সব মিলিয়ে দুর্দান্ত দেখাচ্ছে ওকে। কিন্তু প্রতিবারের মতো এবার আমি মুগ্ধ হচ্ছি না, একদমই হচ্ছি না, বরং বিরক্তি হচ্ছি। কে বলেছিল এত সুন্দর হতে? দেশের মেয়েরা হ্যাংলার মতো তাকিয়ে থাকতো তো থাকতো। এখন এসব ফরেন কান্ট্রির সাদা চামড়ার মেয়েরাও দেখবে আমার কিউট জামাইটাকে।
আমি আদ্রিয়ানের হাত জড়িয়ে ধরে ওদের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিই। মেয়েগুলো একটু ভ্যাপাচাকা খেয়ে গেল, হয়তো আমার আচরণ। আমি আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম ও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে আমার দিকে। আমি হচকচে গিয়ে বললাম, কি হয়েছে? এটা কি ছিল? কই কি ছিল? আদ্রিয়ান মুচকি হেসে আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার জান পাখির তাহলে জেলাস ফিল হয়। আমি মুখ ফুলে ওর দিকে তাকিয়ে বললাম। একদম কথা বলবে না, সব দোষ তোমার। হয়ে বলল, আমি কি করলাম? ওরা তাকায়, তাতে আমি কি করব? কি করবে মানে? এত স্টাইল করে পোজ নিয়ে ফুটবাবু হয়ে ঘুরো কেন? হ্যাঁ, সবাইকে দেখাতে? লুক লুক, আমি কত হ্যান্ডসাম। আদ্রিয়ান নিচের ঠোঁট কামড়ে ধরে একটু হেসে বলল। বুঝলাম। আমি বিরক্ত হয়ে বললাম, কি বুঝেছো? হ্যাঁ, আমার বউ আমায় নিয়ে খুব ইনসিকিউর ফিল করছে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, বয়ে গেছে আমার। তাই? তাহলে আমি গেলাম ওদের কাছে। দেখো কিভাবে তাকিয়ে আছে। এমনিতেও অনেকদিন যাবৎ সাঁতার কাটা হয় না। আমি তাতে দাঁত চেপে বললাম, খুব শখ না সাঁতার কাটার? আদ্রিয়ান হেসে বলল, হ্যাঁ তো, সাথে যদি এরকম সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে তাহলে। আমি সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিলাম। ও হাবুডুবু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেকি হেসে বললাম, নাও এবার মনের মতো সাঁতার কাটো তোমার ওই সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে। বলে হনহনিয়ে পায়ে ওখান থেকে এগিয়ে চললাম। আমার সামনে অন্য মেয়েদের সুন্দরী বলার সাহস কি করে হয় ওর? কথাই বলবো না, কিন্তু একা রেখে যাব ওখানে ওকে? ওখানে তো আবার ওই পেতনিগুলোও আছে। ধুর, ভাল লাগে না। ওইসব গায়ে পড়া মেয়েদের কাছে ওকে ফেলে রেখে যাওয়া ঠিক হবে তো? এরকম নানা রকম উদ্ভট চিন্তা ভাবনা করতে করতে এগিয়ে যেতে যেতেই ও পেছন থেকে বলে উঠল, অনি, আর ইউ শিওর আমি এদের সাথে সাঁতার কাটবো? দেখো ওরা কিন্তু আমার ডাকছে। এটা শুনে সাথে সাথে থেমে গেলাম। আমি পেছনে ঘুরে চোখ মুখ কুঁচকে রেখে উল্টো ঘুরে হনহনিয়ে পায়ে এগিয়ে যেতে যেতে বললাম, খবরদার আদ্রিয়ান, একদম ওদিকে যাবে না, তাড়াতাড়ি উঠে এসে বলছি। আদ্রিয়ান টি শার্টটা খুলে ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে জল ঝাড়তে ঝাড়তে জোরে বলল, বাহ, তুমি তো বললে যে ওদের সাথে এনজয় করতে। মিনিটে মিনিটে রং বদল কি করে? হ্যাঁ, আমি মুখ ফুলে রাগী কণ্ঠে চেঁচিয়ে বললাম, আদ্রিয়ান উঠে এসে বলছি। আচ্ছা বাবা, আসছি। বলে উঠে আসতে নিলেই ওই ফরেনার তিনজন মেয়ে ওকে ঘিরে ধরলো। কি বলছে শুনতে পাচ্ছি না, তবে একটা মেয়ে ফোন হাতে নিয়েছে, নিশ্চয়ই সেলফি তুলবে। আদ্রিয়ান আমার দিকে তাকালো। আমি চোখ কটমট করে তাকালাম ওর দিকে। কোনো রকম একটা মেয়েকে হাসি দিয়ে মেয়েগুলোকে সামলে সরিয়ে একটু এগিয়ে এলো। আরে বা, মেয়ে সামলানোর ট্রেনিংও খুব ভালো করে নেওয়া আছে দেখছি। একবার ফিরি হোটেলে দেখাচ্ছি। হ্যাঁ। ও পাড়ার দিকে এসে বলল, অনি, হাত দাও, উঠবো। আমি হাত ভাঁজ করে মুখ ঘুরিয়ে বললাম, আমি পারবো না, নিচে উঠে নাও। ওকে ফাইন, তাহলে আমি আবার ওদের কাছে যাচ্ছি। আমি তাড়াতাড়ি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, দেখো ভালো হবে না কিন্তু। ও হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে তোলো। আমি আর উপায় না পেয়ে হাত বাড়িয়ে দিলাম ওর দিকে, আর ও আমার হাত ধরে সাথে সাথে জোরে টান দিল আর সোজা পানিতে গিয়ে পড়লাম। ভয় পেয়ে ওকে জাপটে ধরে আছে আমি। আমি বিরক্তির সাথে অবাক হয়ে বললাম, এটা কি হলো? ও মুচকি এসে বলল, শুধু আমি একাই ভিজবো, তুমি ভিজবে না। সেটা তো হবে না জান পাখি। আমি ইচ্ছা মতো কিল মারলাম ওর বুকে। ও হাসি মুখে নীরবে আমার ওই মারগুলো সহ্য করলো। জলে কিছুক্ষণ কাটানোর পর আমরা উঠে এলাম ওখান থেকে। তবে ওর প্রতি আমার বিরক্তি আর রাগ এক চুল পরিমাণও কমেনি। ইফাজ ভাইয়ারা এসে আমাদের এরকম কাক ভেজা অবস্থায় দেখে আপি আর ভাইয়া দুজনে অট্ট হাসি দিল। আমি বিরক্ত নিয়ে আদ্রিয়ানের দিকে তাকালাম। আদ্রিয়ানও ঠোঁট চেপে হাসছে। আপি হাসতে হাসতে বলল, কি ব্যাপার, তোমরা দুজন ভিজলে কি করে? আদ্রিয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, আর বলো না বৌমনি, তোমার এই বোন কি পরিমাণ ক্ল্যামজি তুমি তো জানো। হুট করে পানিতে পড়ে গেল আর ওকে তুলতে গিয়ে আমিও পড়ে গেলাম। সিরিয়াসলি ইয়ার, তুইও পারিস? আদ্রিয়ান চুল ছাড়তে ছাড়তে বলল, সব তোমার বোন প্লাস শালিকে বলো, সব ওর জন্যই হয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি মিথ্যাবাদী ছেলে, না জানি আর কি কি করে বেড়ায় কোথায় কোথায়। ওখানে আর না থেকে আমরা সবাই সোজা হোটেলে চলে এলাম। রাতে রুমের বেডে বসে রাগে ফুঁসছি আমি। তখন থেকে একটাও কথা বলিনি আদ্রিয়ানের সাথে। প্রচন্ড রেগে আছে ওর উপর। একটা বদের হাত দিয়ে ছেলে। আদ্রিয়ান একটু বাইরে গেছে, কখন আসবে কে জানে। হঠাৎ দরজা লাগানোর শব্দে তাকিয়ে দেখি আদ্রিয়ান এসেছে।
হঠাৎ দরজা লাগানোর শব্দে তাকিয়ে দেখি আদ্রিয়ান এসেছে। আমি বেডে হেলান দিয়ে হাত ভাঁজ করে মুখ ঘুরিয়ে বসে আছি। ও আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা 2 কোয়ার্টার প্যান্ট আর চিকন স্লিভসের গেঞ্জি পরে বেরিয়ে আয়নায় দেখে চুলটা ঠিক করে আমার পাশে হেলান দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ আমায় পর্যবেক্ষণ করে বলল, আকাশে আজ মেঘ জমেছে, পরিস্থিতি ভালো নয়। ম্যাডামের হেব্বি রাগ হয়েছে না? আমি ভ্রু কুঁচকে একবার ওর দিকে তাকালাম, কিন্তু আমি কিছুই বললাম না। আদ্রিয়ান আবার বলল, তুমি যে আমাকে নিয়ে এতটা জেলাস সেটা তো আগে জানতাম না, জানলে আর। আমি ওকে আর কথা বলতে না দিয়ে বালিশ দিয়ে ওকে হিট করতে করতে বললাম, জানলে কি? হ্যাঁ জানলে কি? অসহ্য লোক একটা। আমার সামনে এত কিছু করো, না জানি আমার আড়ালে কি সব করে বেড়াও। ইউকেতে থেকে মেয়েদের সাথে তো কত ফ্লাইট করেছো, আল্লাহ জানে। জান পাখি থামো। আচ্ছা সরি। আরে সরি বলছি তো ইয়ার, থামো প্লিজ। আরে আমি হয়রান হয়ে বালিশটা নামিয়ে রেখে চুপচাপ শুয়ে পড়লাম। একটু পরেই ও আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে আমি তখন মজা করছিলাম। আর তাছাড়াও আমি নিজে তো ওদের কাছে যাইনি, ওরা নিজেরাই এসেছিল। আমি যথাসম্ভব ইগনোর করার ট্রাই করেছি, আমি সরিয়ে দিয়েছি। আমি তবুও কিছুই বললাম না। ও আবার আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আমার ওপর আশ্রয় হয়ে বলল, কথা বলছো না কেন? কিন্তু আমি তবুও কোনো শব্দ করলাম না। ও আমার ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, কথা বলো। কিন্তু আমি কিছুই বললাম না। আমি চোখ বন্ধ করে রইলাম, কিন্তু কিছু বললাম না। ও এবার আমার ঠোঁটে হালকা করে কামড় দিল। আমি হালকা কেঁপে উঠলাম। ও আমার নাকে নাক ঘষে দিয়ে বলল, এখন উঠে গেছো? আমি কিছু না বলে জড়িয়ে ধরলাম ওকে শক্ত করে। ওর উপর রেখে কোনো কালেই থাকতে পারি না আমি, আর না কখনো পারবো। পরের দিন ঘুরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল খুলছি। হঠাৎ গলার দিকে তাকিয়ে চমকে গেলাম। আমার গলায় আদ্রিয়ানের দেওয়া লকেটটা নেই। বুক কেঁপে উঠলো আমার। ওটা আমার কাছে কি শুধু আমিই জানি। আদ্রিয়ান এখনো রুমে আসেনি। আমি গোটা রুম জুড়ে পাগলের মতো খুঁজলাম, ওয়াশরুমেও খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কেঁদে দিয়েছি আমি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সব খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আদ্রিয়ানের দেওয়া ভালোবাসার এই উপহার হারিয়ে ফেললাম আমি। কি করে এতটা কেয়ারলেস কি করে হলাম? তাও এই বিষয়ে আদ্রিয়ান এসে আমায় এরকম করতে দেখে অবাক হয়ে আমার কাছে এসে বলল, কি হয়েছে অনি, এরকম করছো কেন বলো? আমি করুণ চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, লকেটটা সারা রুম খুঁজছি, পাচ্ছি না। আদ্রিয়ান আমার গলার দিকে একবার তাকিয়ে এবার নিজেই একটু খুঁজলো, কিন্তু না পেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, হারিয়ে ফেললো ওটা? আমি অসহায়ভাবে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে কেঁদে দিলাম। ও আমার কাঁধে হাত রেখে বলল, আরে কাঁদছো কেন? কিছু হয়নি। আমি তোমার ভালোবাসার যোগ্যই না আদ্রিয়ান, একদম যোগ্য না। বলে ওকে ছাড়িয়ে বেলকনিতে চলে গেলাম। দূরের দিকে তাকিয়ে নিঃশব্দে কাছি। কিছুক্ষণ পর গলায় কারো স্পর্শে চমকে উঠলাম। আদ্রিয়ান আমার গলায় সেই লকেটটা পরিয়ে দিচ্ছে। পরানো শেষ হলে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এটা? ও মুচকি এসে বলল, করিডোরে ফেলে এসেছিলে, আমি তুলে রেখে দিয়েছি। তুমি আমার ভালোবাসা হেলায় হারিয়ে ফেলে রাখলে কি হবে? আমি ঠিক সেটাকে যত্ন করে আবার তোমায় মরিয়ে দেব, প্রমিস। কিন্তু এতটাও দূরে ফেলে রেখো না, হ্যাঁ, যেখান থেকে তুলে আনা সম্ভব নয়। আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কি করে এত ভালোবাসি কেউ কাউকে, সেই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, হয়তো কখনো পাবও না। জেনেভা সুন্দর পরিবেশ আর আকর্ষণীয় দর্শনীয় স্থান ঘুরে দেখে আর আদ্রিয়ানের সাথে নিজের খুব ভালো কিছু মুহূর্ত কাটিয়ে 1 সপ্তাহ পর ফিরে এলাম বাংলাদেশে। বাড়ির সবার জন্য সবার পছন্দের জিনিসপত্র কেনাকাটা করেও নিয়ে এসেছি। এরপর আমাদের বাড়ি থেকেই কয়েকদিন ঘুরে এসেছিলাম। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমার কাছে স্বপ্নের মতোই মনে হয়েছে। এত ভালো লাগা, এত সুন্দর সুন্দর মুহূর্ত আদ্রিয়ান আমাকে উপহার দিয়েছে যে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি বলে মনে হয়। আমি যখন পড়তে থাকি তখন নিজের হাতে খাইয়ে দেওয়া, রোজ রাতে চুল বেঁধে দেওয়া, মাঝে মাঝে চুলে তেল দিয়ে দেওয়া, আমার ছোট ছোট বিষয়গুলিকেও খুব যত্ন আর গুরুত্ব সহকারে দেখা, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমায় এত এত ভালোবাসা। বাবা, মামনি, বড় আব্বু, বড় আম্মু, দাদি, সবার কথা আর নাই বললাম। একটা মেয়ের আর কি চাওয়ার থাকতে পারে? কিন্তু আমার ভয় হয়। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আদ্রিয়ানের এই অতিরিক্ত ভালোবাসা আমার সহ্য হবে তো? মেডিকেল থেকে ক্লাস থেকে
আচ্ছা। মেডিকেল থেকে ক্লাস শেষ করে বেরোতে বেরোতে অরুদের বললাম, অনেক দিন হলো ফুচকা খাই না। অরু, ইস্যু, ঐশী চারজনই আমার কথায় সম্মতি প্রকাশ করলো। আসলেই অনেকদিন যাবৎ ফুচকা খাওয়া হয় না। ফুচকার দোকানে গিয়ে ফুচকাওয়ালা মামাকে বললাম, মামা 4 প্লেট ফুচকা দাও, আর টক ঝালটা যেন একটু বেশি হয়। অরুমিতা পিঞ্চ করে বলল, আরে বাস, 1 মাস ওরা হানিমুন সেরে এলি, এখনই এত টক খাওয়ার ইচ্ছা? গুড নিউজ পাবো নাকি? আমি বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এই সবসময় তো ভাট বকিস না তো, সেরকম কোনো চান্স এখনো নেই। ইস্যু একটু অবাক হয়ে বলল। আরে তুমি এতটা শিওর কি করে? আমি দাঁতে দাঁত চেপে প্রচন্ড বিরক্তি নিয়ে বললাম, এখন সেটাও তোদের এক্সপ্লেন করতে হবে আমার? ওরা সাথে সাথেই চুপ হয়ে গেল। আমি আর কিছু বললাম না। চারজন মিলে ফুচকা খাচ্ছি, হঠাৎ করেই পেছন থেকে কেউ ডাকলো। আমি ফুচকা মুখে পুরেই চিবোতে চিবোতে পেছনে ঘুরে তাকিয়ে দেখি রূপ দাঁড়িয়ে আছে। আমি ভ্রু কুচকে ফেললাম। রূপ মুচকে এসে বলল, ভালো আছো? তুমি করে বলাতে বিরক্ত হলাম আবার। আদ্রিয়ান না করার পরেও তুমি করে বলছে আমায়, লজ্জা নেই নাকি এর? তবু সৌজন্যতার খাতিরে বললাম, জি ভাইয়া। তোমার সাথে একটু কথা ছিল, একটু সময় দিতে পারবে? বেশিক্ষণ নেব না। এর কথা শুনে আমি চরম অবাক। ওরাও একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। আমি ইতস্ত করে বললাম, সরি ভাইয়া, কিন্তু। প্লিজ অল্প সময় নিব, খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে, তোমার জানা দরকার। আমি মুচকে এসে বললাম, সরি ভাইয়া, আপনার সাথে আমার এমন কোনো কথা থাকতে পারে না যেটা আলাদা করে বলতে হবে। কিছু বলার থাকলে এখানেই বলুন। রূপ অধৈর্য হয়ে বলল, অনিমা, তুমি বুঝতে পারছো না, এখানে খুব জরুরি একটা কথা আছে, তোমার সেফটির প্রশ্ন আছে এখানে। তাহলে আপনি আমায় না বলে আমার স্বামীকে বলুন, কারণ আমার সেফটির চিন্তা আমার চেয়ে অনেক গুণ বেশি তার আছে। তাই তাকে বললেই বেশি কাজে দেবে। উনি কিছু বলতে যাবেন, তার আগেই আমি থামিয়ে দিয়ে বললাম, প্লিজ আপনি আসতে পারেন। রূপ চলে যেতে নিয়েও পেছনে ফিরে বলল, যতই কাছের লোক হোক, তাকে অন্ধের মতন বিশ্বাস করা ঠিক নয়, ঠকে যাবে। আর হ্যাঁ, আদ্রিয়ান কি প্লিজ বলো না এইসব কথা, তাহলে আবার আমার ভুল বুঝবে। ইটস আ রিকোয়েস্ট। বলে রূপ চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কি এমন বলতে চাইলেন উনি আমাকে? কি আছে যা আমার অজানা? আর বিশ্বাসের কথাই বা কি বললেন? কাকে অন্ধবিশ্বাস করছি? আমার কি একবার রূপের কথা শোনা উচিত ছিল? আর ঠকে যাব এটাই বা কেন বললেন? কিছু তো হচ্ছে আমাকে ঘিরে, যেটা অনেকে জানলেও আমি জানি না। কি এমন আছে যেটা আমি জানি না? সারাদিন রূপের বলা কথাগুলোই ভাবছিলাম, কি বলতে চাইছিলেন উনি? কি এমন আছে যেটা আমার জানা দরকার? আমার কি একবার ওনার কথা শোনা উচিত? কিন্তু আদ্রিয়ান, ও তো রূপকে পছন্দই করে না। রূপ যে আমার সাথে একটু কথা বললেও রেগে যায়। সেখানে যদি আমি নিজে ওর সাথে আলাদাভাবে কথা বলতে যাই, নিশ্চিতভাবে ও ভীষণ রেগে যাবে। কি করব সেটাই বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, আমার মন বরাবরই কৌতূহলী। আর রূপ কি বলতে চাইছিলেন সেটা জানার জন্য আমার মন ছটফট করছে। যতক্ষণ না শুনবো, আমার মনের এই অস্থিরতা কিছুতেই কাটবে না। আমার কি করা? হঠাৎ আমার গায়ে আলতো করে চাদর জড়িয়ে দিয়ে চাদরের উপর দিয়েই কেউ আমায় জড়িয়ে ধরলো। এটা যে আদ্রিয়ান সেটা বুঝতে একটুও সময় লাগেনি আমার। আদ্রিয়ান আমার কাঁধে থুতনি রেখে বলল, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? হ্যাঁ, আমি ওর হাতের উপর হাত রেখে মুচকে এসে বললাম, তেমন কিছু না। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এত রাত হয়ে গেল, এখনো ঘুমাতো যাওনি কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আমার কাঁধে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে আমার কথাই ভাবছিলি বুঝি? আমি নিজের কোনোই দিয়ে ওর পেটে একটা খোঁচা মেরে বললাম, হ, বয়েই গেছে আমার। ও ব্যঙ্গ করে জিজ্ঞাসু কণ্ঠে বললেন, আচ্ছা। আমি ওকে ছাড়িয়ে ওর দিকে ঘুরে বললাম, জি হ্যাঁ, ফ্রেশ হয়েছেন? হ্যাঁ ম্যাম, আপনি আমাকে ভাবনাতে এতই মুশকুল ছিলেন যে খেয়ালই করেনি আমি কখন চলে এসেছি। ও আচ্ছা, এবার চলো, আমি বিছানা করে দিচ্ছি। ঘুমাবে তো? টায়ারটি নিশ্চয়ই। ও আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। আমি খুব বেশি চমকালাম না। ওর এসব হঠাৎ অদ্ভুত কাজে আমি অভ্যস্ত। ও আমাকে নিজের সাথে মিশিয়ে ধরে আমার চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, টায়ার্ড তো অবশ্যই, কিন্তু ঘুম না, অন্য কিছু লাগবে। আমি ভ্রু কুচকে বললাম, কি লাগবে? ও আমার কানের কাছে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, তোমাকে। ওর এমন ধীর কণ্ঠে আমার অবস্থা করুণ হয়ে গেছে। আমি লজ্জা পেয়ে ওকে ঠেলে সরিয়ে ভেতরে যেতে নিলে
আমি লজ্জা পেয়ে ওকে ঠেলে সরিয়ে ভিতরে যেতে নিলাম, কিন্তু ও পেছন থেকে আমার হাত ধরে আবার নিজের কাছে টেনে কোলে তুলে নিল আমাকে। আমি হতভম্ব হয়ে গেলাম ওর এরকম কাণ্ডে। আমি কিছু বলার আগে ও ওর সেই নেশা ধরানো কণ্ঠে বলল, তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছিলে জান পাখি। এখন এত পালাই পালাই করলে তো হবে না, আর পালাতে চাইলেও আমি পালাতে দেব না। আমি লজ্জা পেয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে ওর টি শার্ট খামচে ধরে বুকে মুখ লুকিয়ে ফেললাম। সব সময় এই কথাটাই বলে, অসভ্য ছেলে একটা। ও আমায় কোলে করে ভেতরে নিয়ে গেল। দুপুরে ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে এসে দেখি আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আমি খুশির সাথে অবাক হলাম। অবাক হয়ে দৌড়ে ওর কাছে গিয়ে বললাম, বাবা তুমি আজ আমায় নিতে এলে যে? বিশেষ কোনো কারণ আছে নাকি? আদ্রিয়ান গাড়ির ডোর খুলে দিতে দিতে বলল, বাড়ি গেলেই দেখতে পাবে সুইটহার্ট, আগে চলো তো। আমি গাড়িতে বসে পড়লাম। ও গাড়িতে বসে আমার সিট বেল্ট আর নিজেরটা বেঁধে নিল। সারা রাস্তা আমি অনেকবার জানতে চেয়েছি ব্যাপারটা কি, কিন্তু মহাশয় বললেনই না। কিন্তু ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও ভীষণ খুশি। মেডিকেল থেকে ফিরে আমি টোটালি শকড। বাড়ির সবাই আজ এই দুপুরবেলা বাড়িতে। বাড়িতে আপি সোফায় বসে আছে, মুখে একরাশ লজ্জা নিয়ে। ইরফাজ ভাইয়া চোখে মুখেও ভীষণ খুশির ছাপ। এরপর মামুনি যেটা বলল তাতে আমি শকড। আপি প্রেগনেন্ট। আমি এটা শুনে খুশিতে সবার সামনেই চিৎকার করে উঠল। আপিকে গিয়ে টাইটলি হাক করলাম। বাড়ির সবাই নতুন অতিথি আসার খবরে ভীষণ খুশি হয়েছে। সারাদিনই সেলিব্রেশনেই কাটলো। আদ্রিয়ানের চোখে মুখেও চাচ্চু হওয়ার আলাদা রকম খুশি দেখছি আমি। সারা বাড়ি মাথায় করছে মিষ্টি খাওয়ানো, ইফাজ ভাইয়াকে টিচ করা, আপিকে খোঁচা মারা। আচ্ছা, যে চাচ্চু হবে শুনে এত খুশি হতে পারে, সে যেদিন নিজের বাবা হওয়ার খবর পাবে কতটা খুশি হবে। আদ্রিয়ানের সেই খুশিগুলো কল্পনা করতে পারে আমি। দাদি হেসে বলল, এই যে ছোট বুড়ি, বড় বুড়ি কিন্তু সুখবর দিয়ে দিয়েছে। এবার তোমারটা কবে শোনাবে তা বলো। আমি বরাবরের মতোই লজ্জায় কুকড়ে দাঁড়িয়ে আছি। বলার মতো তো কিছুই নেই। কিন্তু আদ্রিয়ান বলল, দাদি, ভুলে গেলে কি বলেছিলাম? ক্রিকেট টিম। বলে চোখ মারল। দাদি সহ সবাই মুখ টিপে হাসছে। আমি লজ্জা পেয়ে ওপরে চলে গেলাম। সবগুলি অসভ্যের হাড্ডি। আমি বেচারি মাঝখানে ফেসে যাই। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। এই 2 দিনে অনেক চেষ্টা করেও রূপের বলা কথাগুলো মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলে দিতে পারছি না আমি। আমার অধিক কৌতূহলী মনটাই আমায় ওই কথাগুলোর দিকে আরো বেশি করে টানছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি। আমি সকালে শাওয়ার নিয়ে চুল ছাড়তে ছাড়তে এসব ভাবছি। আজ শুক্রবার, তাই কোনো তাড়া নেই। আদ্রিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চুল মুছতে মুছতে বলল, কি ব্যাপার বলো তো? 2 দিন যাবত দেখছি কিছু একটা নিয়ে ভেবেই চলেছ। এত ভাবুক হলে কবে? কবি সাহিত্যিক হওয়ার প্ল্যান করছো নাকি? ওর কথায় নিজের ভাবনা থামিয়ে মেকি এসে বললাম, না আসলে এমনি। বলে টাওয়ালটা রেখে পাশ কাটাতে গেলেই আদ্রিয়ান আমার হাত ধরে নিল। আমি তাকাতেই ও ওর সেই বিখ্যাত স্টাইলে, মানে আড়াআড়ি ভাবে ভ্রু বাঁকিয়ে এক পলক তাকালো আমার দিকে। তাকিয়ে বলল, অনি, এমন কিছু আছে যেটা তুমি আমায় বলনি বা বলতে চাও কিন্তু বলতে পারছো না? আমি একটু অবাক দৃষ্টিতে তাকালাম। আমি তো ওর কাছে 2টো জিনিস এখনো বলতে পারিনি, ওই টেরোরিস্টদের ব্যাপারটা আর রূপের ওইসব কথা। কিন্তু রূপ তো রিকোয়েস্ট করলো আদ্রিয়ানকে কিছু না বলতে। আমার কি ঠিক হবে বলাটা? আচ্ছা, রূপের কথা নাই বা বললাম, কিন্তু টেরোরিস্টদের ব্যাপারটা তো ওকে আমি খুলে বলতেই পারি। অন্তত একটা জিনিস তো ওকে জানানো হবে, তাই না? আদ্রিয়ান আমার সামনে তুড়ি বাজাতেই আমার হুঁশ এলো। ও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ভাবছো? আমি কিছু বলার আগেই দরজায় আপির নক পড়ল। আদ্রিয়ান কে আছে জিজ্ঞেস করতে দরজার ওপাশ থেকে আপি বলল, আমি খাবার সার্ভ হয়ে গেছে, খেতে যাব তো নিচে, চলো। আমি আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান ইশারা করে বলল নিচে যেতে খাওয়ার জন্যে। নিচে নেমে আমি আর আদ্রিয়ান দুজনেই চরম মাত্রায় অবাক হলাম। আদ্রিয়ান আর আমি অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আবার ডাইনিং টেবিলে তাকালাম, কারণ টেবিলে একটা চেয়ারে রূপ বসে আছে। ও এই বাড়িতে কি করে এলো? হ্যাঁ, ও আর বাবার বন্ধুর ছেলে, তাই বলে হঠাৎ এখানে? আদ্রিয়ানের দিকে তাকিয়ে বুঝলাম ও অনেকটাই রেগে গেছে। আমরা দুজনেই টেবিলে বসলাম। বাবা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান, রূপের ফ্যামিলি লন্ডনে গেছে ওর পার্সোনাল একটা কাজে, ওর কাজ আছে তাই ওই এখানে আছে। ছেলেটা বাড়িতে একা থাকবে তাই ভাবলাম 1 সপ্তাহের জন্য আমাদের বাড়িতেই থাকুক। আদ্রিয়ান শক্ত হয়ে বসে আছে।
আমি জানি ও রূপের এই বাড়িতে থাকাটা মোটেও ভালোভাবে নিচ্ছে না, কিন্তু বাবার মুখের উপর কিছু বলতেও পারছে না। আমারও ব্যাপারটা ভালো লাগছে না, কিন্তু কি করব। আমি রূপের দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে সৌজন্যতার হাসি দিল। আমি উত্তরে তাই করলাম। সৌজন্যতার খাতিরে দু একটা কথা বলল। আদ্রিয়ান কোনো রকমে খাওয়া শেষ করে উপরে চলে গেল, তাই আমিও ঠিকঠাকভাবে খেতে পারলাম না। ওর সাথে ওর রুমে চলে গেলাম। রুমে যেতেই ও বলল,